নারী শক্তি। লেখক বিনোবা। অনুবাদ অলকা সেনগুপ্ত এবং পরমেশ বসু। অধ্যায় বিনোবাজির ভাষণ। জৈনদের দান ব্রহ্মচর্য ও সংযম। জন্ম নিয়ন্ত্রণ করতে হবে, তো তার উপায় কি? উপায় তো ওই যা মহাবীর বলেছেন, যা ক্যাথলিকরা বলেছেন। মহাবীরের শিষ্যদের মধ্যে যত পুরুষ ছিল, নারী তার চেয়ে কম ছিল না। বুনেদের তিনি ব্রহ্মচর্য ও সন্ন্যাসের দীক্ষা দিতেন। এ অধিকার আগে নারীদের ছিল না। ব্রহ্মচর্য ও সন্ন্যাস এই উভয়ের অধিকার মহাবীর নারীদের দিয়ে দিলেন। আর ওই সব দীক্ষিত মহিলারা নিরন্তর ঘুরতে থাকলেন। আজও আপনারা দেখতে পারেন, ভারতের শক্তি বৃদ্ধির জন্য মহিলারা নানা স্থানে নিরন্তর ঘুরছেন। 2 জন কি 3 জন একত্র হয়ে পরিক্রমা করে থাকেন। ধর্মীয় পরিবেশ সৃষ্টি করা, লোকেদের সমস্ত দিক থেকে বোঝানো, এসব কাজ তারা করে চলেছেন। জৈনদের যে শক্তি রয়েছে, যে বিরাট শক্তি তারা ভারতে প্রকট করেছেন, তার উপযোগিতা ও উপকারিতা মহান। এ বছর মহাবীরের প্রয়াণের 2500 বছর পূর্তি অনুষ্ঠান পালিত হচ্ছে। এই অনুষ্ঠানে ভারতের সবাই যুক্ত আছেন। জৈনদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আদেশ হল, মাংস খাওয়া উচিত নয়। জৈনরা আজ পর্যন্ত সে আদেশ পালন করে চলেছেন। জৈনদের মাংসাহার মুক্তির সিদ্ধান্ত সমস্ত দুনিয়ার পক্ষেই গুরুত্বপূর্ণ। বিজ্ঞান কি বলছে? মানুষ যদি শাক সবজির উপর নির্ভরশীল হয়, তবে ধরুন তার 1 একর জমি লাগবে। যদি দুধের প্রয়োজন হয়, তাহলে তার লাগবে 2 একর জমি। আর যদি মাংসাহারী হয়, তবে তার লাগবে 4 একর জমি। এদিকে তো জমির পরিমাণ উত্তরোত্তর কমে যাচ্ছে। সুতরাং এই বিজ্ঞানের যুগে মাংসাহার বর্জন করতেই হবে। বিজ্ঞানেরও এই আদেশ। প্রাচীনকালে গৃহস্থাশ্রমের প্রতিষ্ঠা হয়, কিন্তু তখনও ব্রহ্মচর্যের মহিমা সেখানে ছিল। তার আধ্যাত্মিক মূল্য ছিল। ব্রহ্মচর্যের আধ্যাত্মিক মূল্য আজও আছে, এবং সেই সঙ্গে আজ যোগ হয়েছে তার সামাজিক মূল্য বা সোশিয়াল ভ্যালু। সমাজে এখন বেশি সন্তানের প্রয়োজন নাই। এর অর্থ হল, ব্রহ্মচর্যের আজ 2 দিক থেকে মূল্য বেড়েছে। এক, আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল দিক থেকে; 2, সামাজিক দিক থেকে। এভাবে যে ট্রেনে ডাবল ইঞ্জিন লেগে গেছে, সে ট্রেনের কত বেগে চলা উচিত? আজ যদি কিছু করার থাকে, তবে তা হচ্ছে সংযম বাড়াবার কাজ। ব্রহ্মচর্যকে উৎসাহ দিতে হবে, প্রেরণা দিতে হবে। গৃহস্থাশ্রম চলবে, কিন্তু তা সংযমের সঙ্গে চলবে। তার জন্যে কি করতে হবে? বিহারে পদযাত্রার সময় আমি তুলসী রামায়ণ শুনতাম। সেখানে দেখেছি, গ্রামের লোক রামায়ণ ছাড়া অন্য কিছুই পড়েন না। বুনেদের সবাই তুলসী রামায়ণ জানেন। তারা অন্য কোনো গ্রন্থের কথা জানেন না। ভারতে ছাপাখানা হওয়ার পর যত বই প্রকাশিত হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয় তুলসী রামায়ণ।
এ বছর তুলসী রামায়ণের চতুষত্তীয় 400 বৎসর পূর্তি পালিত হচ্ছে। গত 400 বছরে তুলসী রামায়ণ আরও শক্তিশালী হয়ে গেছে। হোমিওপ্যাথিতে ঔষধ ছাকালে যেমন তার শক্তি বাড়ে, তেমন 400 বছর ধরে ঝাঁকানুতে তুলসী রামায়ণের শক্তি বেড়ে গেছে, আর তা উত্তর বেড়েই যেতে থাকবে। তা বিহারে আমি রামায়ণ শুনেছিলাম, আর তাদের আমার বুঝাবার ছিল যে এই যুগে বেশি সন্তানের জন্ম দেওয়া ঠিক নয়। আমি তাদের জিজ্ঞেস করলাম, আপনারা রামায়ণ পড়েছেন? সবাই স্ত্রী পুরুষ যারা উপস্থিত ছিলেন সবাই বললেন, এই তো একমাত্র গ্রন্থ যা আমরা পড়ি। আমি বললাম, রামচন্দ্র পুরুষোত্তম ছিলেন, তার যে মাত্র 2টি পুত্র ছিল তা আপনারা কি জানেন? উত্তরে তারা জানালেন, হ্যাঁ। আমি বললাম, পুরুষোত্তম রামচন্দ্রই যদি 2টি মাত্র ছেলের জন্ম দিয়ে থাকেন, তাহলে আপনার আর আমার কি অধিকার আছে যে আমরা 2টি সন্তানের বেশি জন্ম দিতে পারি? সম্মেলনে উপস্থিত বোনেদের হাস্য এবং তাদের উদ্দেশ্যে, আপনারা বিদুষী তাই হাসছেন। কিন্তু এ কথা শুনে বিহারের সেই বোনেরা কাঁদতে থাকলেন। তাদের চোখ থেকে অশ্রু বইতে লাগল, কারণ তুলসী রামায়ণের উপর তাদের নিষ্ঠা ছিল। তারা বললেন, আমাদের আজ পর্যন্ত কেউ এভাবে বুঝাননি। তাৎপর্য, সংযমের পরিবেশ সৃষ্টি করতে হবে, তবেই নারী শক্তি বিকশিত হতে পারবে। আমি মহাবীরের কথা বলেছি, আর তুলসী রামায়ণের উভয়েরই জয়ন্তী হচ্ছে এ বছর। কিন্তু অনেকেই জানেন না যে খ্রিশ্চিয়ানিটি সর্বপ্রথম এসেছিল ভারতে, তারপর যায় ইউরোপে। যীশু খ্রিস্টের প্রথম শিষ্য সেন্ট থমাস ভারতের মালাবারে এসেছিলেন এবং সেখান থেকেই খ্রিশ্চিয়ানিটি প্রসার লাভ করে। ক্যাথলিকদের মধ্যে বোনেরা ব্রহ্মচারিণী হন। আজও আপনারা দেখবেন নানা হাসপাতালে ক্যাথলিক মেয়েরা সেবা করছেন। তারা ব্রহ্মচর্য ব্রত ও যিশুর ক্রস গ্রহণ করে নানা স্থানে যাচ্ছেন, যিশুর কথা সকলকে শোনাচ্ছেন এবং হাসপাতালে সেবা করছেন। তাদের কাজ নিরন্তর সেবা করা। শোনা যায় প্রতি 100 রোমান ক্যাথলিকের মধ্যে 5 জন নানস অর্থাৎ সন্ন্যাসিনী হন। ভারতে গীতা কত বিক্রি হয়? খুব বেশি হলে বছরে 4 লাখ। এ বছর ভারতে বাইবেল বিক্রি হয়েছে 60 লাখ। নানা স্থানে ঘুরে ঘুরে তারা খ্রিস্ট ধর্মের এত ব্যাপক প্রচার করেন। এতে আমার খুব আনন্দ হয়। তো মহাবীর ও যীশু খ্রিস্টের মতো আমাদেরও মেয়েদের স্বতন্ত্র ও শক্তিশালী করতে হবে। জ্ঞানেশ্বরীতে আছে, গীতার রূপ কেমন? ভগবান মোহরূপী মহিষাসুরকে বধ করার জন্য গীতা বলেছেন। তাৎপর্য, নারী শক্তির বিকাশের জন্য সংযমের পরিবেশ সৃষ্টি করতে হবে। তার জন্য খারাপ সিনেমা একেবারে বন্ধ হয়ে যাওয়া চাই। এতে আপনারা যদি চান তাহলে ঘেরাও প্রভৃতিও করতে পারেন। এমনকি পার্লামেন্ট এবং ইন্দিরাজির ঘরের সামনেও ঘেরাও করতে পারেন। উইথায় নারী শক্তি বিরোধী নীতি। এখন আমার দ্বিতীয় বক্তব্য রাখছি। 2 মাস আগে ইন্দিরাজি যখন এখানে এসেছিলেন তখন তাকে এ কথা বলেছিলাম। মধ্যপায়ী পতিদের গড়ে এসে স্ত্রীকে মারধর করেন। এতে গরিবী তো হটেই না, উল্টো যে পয়সা মিলে তা মদে চলে যায়, আর ঘরে এসে বোনেদের উপর মারপিট চলে। আপনারা জানেন এবং ইন্দিরাজিও হয়তো জানেন যে ভারতে বোনেদের এক পদযাত্রা চলছে।
তাদের 6,000 মাইল পরিক্রমা হয়ে গেছে এবং তারা 6টি রাজ্য ঘুরেছেন। এখন তারা তামিলনাড়ুতে পৌঁছেছেন। তাদের মধ্যে একজন আছেন সিন্ধুর, যা পাকিস্তানে, একজন পাঞ্জাবের আর একজন আসামের। তাদের কাজের মধ্যে একটি হচ্ছে বিভিন্ন স্থানে মেয়েদের নিয়ে স্বতন্ত্রভাবে সভা করা এবং প্রত্যেকের সঙ্গে মন খুলে কথা বলা। এমনিতেই বোনেদের সামনে বোনেদের মন খুলে যায়। পদযাত্রী বোনেদের অভিজ্ঞতা হল, বিভিন্ন প্রদেশের বোনেরা তাদের কাছে প্রশ্ন রাখেন, স্বামী মারপিট করেন, কি করি? মদ খেয়ে ঘরে আসেন তো পতিদেবের চৈতন্যই থাকে না। আর আমরা ভারতময় সর্বত্র মদের দোকান খুলে দিয়েছি, এতে পয়সা পাওয়া যায়। মারাঠিতে একে বলে পৈশাচী বৃত্তি। এর অর্থ হচ্ছে পিশাচের বৃত্তি। রাজাজিকে একজন জিজ্ঞেস করেছিলেন, আপনি দীর্ঘায়ু লাভ করেছেন, আহার তো করেন খুব কম, তবু এত শক্তি কি করে থাকে? এর কারণ কি? রাজাজি উত্তরে বলেছিলেন, কারণ তো একটি, আমি আমার রাজ্যে মদ্যপান নিষেধ করেছি। এর ফলে গরিব বোনেরা আমাকে আশীর্বাদ করেন। তাদের জীবন আনন্দে চলে, মারপিট হয় না, ঘরে শান্তি বিরাজ করে। তাদের সেই আশীর্বাদের জোরেই আমি দীর্ঘায়ু হয়েছি। অধ্যায় অন্নং বহু কুর্বিত। উপনিষদের নির্দেশ রয়েছে, অন্ন হচ্ছে ব্রহ্ম। অন্ন প্রচুর উৎপাদনের ব্রত গ্রহণ করো। যেমন অহিংসা ব্রত সত্যব্রত বলা হয়েছে, তেমনি বলা হয়েছে অন্নের উৎপাদন খুব বাড়াও, একে ব্রত রূপে গ্রহণ করো। উপনিষদ কোনো প্ল্যানিং কমিশনের মতো জিনিস নয়। উপনিষদ হচ্ছে ব্রহ্মবিদ্যা। কিন্তু ব্রহ্মবিদ্যার সঙ্গে সঙ্গেই উপনিষদের ঋষি এও জানেন যে অন্ন প্রথম ব্রহ্ম। তা পেটে না গেলে সর্বত্র অগ্নি তড়িৎ বেগে জ্বলে উঠবে। ওই অবস্থায় কোনো আধ্যাত্মিক বিষয় আসতেই পারে না। রাষ্ট্রপতি এসেছিলেন এবং খাদ্যশস্যের স্বল্পতার কথা বলছিলেন। আমি বললাম, আপনারা যে ল্যান্ড ট্যাক্স বা ভূমি রাজস্ব আদায় করেন, তা ফসলের মাধ্যমে নিন। জমি রিঅ্যাসেস করে ঘোষণা করে দিন যে অমুক জমি থেকে আগামী 10 বছর এত খাদ্যশস্য নেব। এতে সরকারের হাতে কিছু ফসল আসবে এবং তা সরকারি কর্মচারীদের কিছু কিছু দেওয়া যাবে। একটি ভালো কাজ হবে। আপনারা প্রশ্ন করতে পারেন যে এর সঙ্গে নারী শক্তির সম্বন্ধ কী? মেয়েদের রান্না বান্না করতে হয় এবং বাচ্চাদের খাওয়াতে হয়। কি খাওয়াবেন আর নিজেরাই কি খাবেন, এই প্রশ্ন তাদের সামনে আসে। যে পর্যন্ত ঘরে প্রয়োজনীয় খাদ্যের ব্যবস্থা না থাকবে, ঘর সমৃদ্ধ না থাকবে, সে পর্যন্ত নারী শক্তি বিকশিত হতে পারবে না, সমৃদ্ধ হতে পারবে না। অধ্যায় পর্দা প্রথা দূর হোক। নারীদের যদি শক্তিশালী করতে হয়, তাহলে তাদের পর্দার বাইরে আনতে হবে। পর্দা নারীদের শক্তি বিকাশের পথে খুব বেশি বাধা সৃষ্টিকারী। বিশেষ করে রাজস্থান, উত্তরপ্রদেশ ও বিহারের মুসলমানদের প্রভাবে এক প্রথা রূপে চলে আসছে। বিহারে দেখেছি মায়েরা তুলসী রামায়ণ পড়েন, বাচ্চাদেরও শোনান, ঘরের কাজকর্ম করেন, কিন্তু ঘর থেকে বাইরে আসেন না। সবাই শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ একই কামরায় 30-35 বছর ছিলেন, আর ওইসব মায়েরা সারা জীবন এক কামরায় থাকেন। সুতরাং তারা সবাই অরবিন্দ। তাদের যদি বাইরে আনতে হয়, তবে পর্দা তুলে দিতে হবে।
অধ্যায় আগামী যুগ নারীদের। যে যুগ আসছে তা নারীদের যুগ। যতদিন পর্যন্ত প্রধান নির্ভরতা ছিল মিলিটারি অর্থাৎ সেনার উপর, ততদিন পর্যন্ত পুরুষদেরই রাজত্ব চলা সম্ভব ছিল। কিন্তু এখন দুনিয়া ধীরে ধীরে অস্ত্র পরিহারের দিকে এগিয়ে যাচ্ছে এবং সারা দুনিয়ার অহিংসার রাজত্ব প্রতিষ্ঠিত হতে চলেছে। এই শক্তি বিকাশে অহিংসা শক্তি বিকশিত করার কাজে নারীরাই বেশি সফলকাম হবেন। আগামী যুগ নারীদের যুগ, সুতরাং তাদের পর্দার বাইরে আসতে হবে এবং তখন নারী শক্তি জেগে উঠবে। অধ্যায় শরীয়ত বা ধর্মশাস্ত্র বদলায়। নারী শক্তির জন্য আর কি করতে হবে? মুসলমানদের মধ্যে এক স্বামীর 3-4টি স্ত্রী থাকে। আমাদের রাষ্ট্র ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সেকুলার বা ধর্মনিরপেক্ষ বলা সত্ত্বেও এরকম অদ্ভুত আইন রয়েছে যা নারীদের পক্ষে কষ্টদায়ী। ঘরে 3-4টি সতীন থাকলে কতই না ঝগড়া বিবাদ হতে থাকে। সেখানে কেমন শান্তি বিরাজ করে আপনারা তা সহজেই কল্পনা করতে পারেন। বলা হয়ে থাকে এর কারণ নাকি মুসলিম ল বা আইন। কিন্তু বিনোবা এত বোকা নন। তিনি কমপক্ষে 30 বছর কুরআন শরীফ অধ্যয়ন করেছেন এবং তার সার প্রকাশিত হয়েছে রুহুল কুরআন নামে। কুরআনে যে প্রধান বস্তু রয়েছে তাকে উম্মুল কিতাব অর্থাৎ কুরআনের সার অংশ বলা হয়। এতে ভগবান কেমন, তার স্বরূপ কি করে তাকে ভক্তি করতে হবে, দান ধর্ম করা ইত্যাদি যেসব ধর্ম বিচার রয়েছে তাই মুখ্য। বাকি সব আপনারা যাকে নিয়ম বা আইন বলেন, যা শরীয়ত, তা উত্তরোত্তর বদলাতে থাকে। মুহাম্মদ পয়গম্বরের সময়ও বদলেছে, পরেও বদলেছে। কিন্তু বলা হয়ে থাকে এর পরিবর্তনের দাবি মুসলমানদের পক্ষ থেকে করা হলে ভালো হয়। মুসলমানদের পক্ষ থেকে কিছু দাবি উঠছেও। আমি এর বিরোধী নই, ঠিক আছে, কিছু দাবি দেখে নেওয়া ভালোই। কিন্তু তাদের বোঝাতে হবে যে প্রতিটি স্ত্রীর সঙ্গে সমান ব্যবহার করা অসম্ভব ব্যাপার। সেজন্যই বহু বিবাহ প্রথার অবসান হওয়া চাই, তবেই নারীদের শক্তি বাড়বে। বরফপণ থেকে মুক্ত হওয়া চাই। আরও একটি কথা, বিয়েতে পণ দেওয়া হয়ে থাকে, অর্থাৎ মেয়েকে তো দান করা হয়, সেই সঙ্গে স্ত্রীধন হিসাবে কিছু যৌতুক যার উপর অন্য কারো অধিকার নাই। আমি এ রূপ দহেজ বা যৌতুকের বিরোধ করি না। আমি লহেজ বা লুবের বিরোধী। ছেলেকে নিয়ে ব্যবসার বিরোধী। ছেলে MA পাস করেছে, তার জন্য এত খরচ হয়েছে, তা কন্যা পক্ষ থেকে আদায় করার বিরোধী। আমি একটি সূত্র তৈরি করেছি, এক শাদি ইয়ানি জিন্দেগি ভর কি বরবাদি। তো লহেজ বা বরপণের বিরোধী করতে হবে। এ ব্যাপারে মেয়েদেরও বুঝাতে হবে, তাহলে নারী শক্তির বিকাশ হবে। অধ্যায় শোষণের আরও এক রূপ। সর্বশেষ কথা হচ্ছে, ভাঙ্গি মুক্তি হলে নারী শক্তি জাগবে। আমি ইন্দোর এবং অন্যান্য শহরে দেখেছি শৌচাগার থেকে ময়লা আনার কাজ করেন মেয়েরা, আর পথিদেবরা বসে থাকেন গাড়ির উপর। ভেতরে ঢুকে ময়লা আনা, গাড়িতে ঢালা প্রভৃতি সমস্ত নোংরা খাটার কাজগুলি করেন বোনেরা। তাৎপর্য, ভাঙ্গিরাও সর্বদা বোনেদের শোষণ করে। নারী শক্তির জন্য কি করতে হবে তার যত সামান্য হিসাব আপনাদের কাছে রাখলাম। এখন ইন্দিরাজি অনুগ্রহ করে
তার বিচার আপনাদের সামনে রাখবেন, এ খুবই গুরুত্বপূর্ণ, কারণ তিনি স্বয়ং নারী। অধ্যায় ইন্দিরাজির ভাষণ। বাবার বা বিনোবাজির ভাষণের পর আমি কি বলবো তা বুঝতে পারছি না। আমি যখনই এখানে আসি বাবার আশীর্বাদ নেওয়ার জন্য আসি। অবশ্য এবার আসার আরও একটি কারণ রয়েছে, তা হচ্ছে এখানে আমাদের বোনেরা সারা ভারত থেকে এসেছেন, তাদের সঙ্গেও সাক্ষাৎ করার সুযোগ গ্রহণ করা। নারী শক্তি প্রসঙ্গে দ্বিমত হতে পারে না। প্রাচীনকালে যেমনই থাক, আমাদের যুগে বাপুজি নারী শক্তিকে জাগিয়ে তুলেছেন। কেবল এই জন্যই নয় যে নারী শক্তি উত্তম, এই জন্যও যে ওই সময় এক বিশেষ সমস্যা সামনে ছিল, স্বাধীনতার সংগ্রাম ছিল। প্রত্যেক পরিবারকে তার জন্য কষ্ট সহ্য করতে হতো, অসুবিধা ও বিপদের সম্মুখীন হতে হতো। বাপুজি ঠিকই ডাক দিয়াছিলেন যে এই সংগ্রামে যদি অর্ধেক জনসংখ্যাই পিছিয়ে থাকে, তাকে না বুঝে তবে সংগ্রাম কখনোই সফল হতে পারে না। কত বোন আটকে পড়ে থাকেন, তাদের পথ বন্ধ হয়ে থাকে। পর্দা এবং আরও কত কারণে তাদের পথ অবরুদ্ধ থাকে। আর আজ থেকে 50 বছর আগে তাদের কতই না বাধা ছিল। সেই সময়ে গান্ধীজি মেয়েদের ডাক দিয়েছিলেন এবং তার ডাকে সাড়া দিয়ে লক্ষ লক্ষ নারী সংগ্রামে যোগ দিয়েছিলেন, সমস্ত বাধা অতিক্রম করেছিলেন। অধ্যায় গান্ধীজির কাজ। গান্ধীজির সেই আন্দোলন এখনও সম্পূর্ণ হয়নি। ওই কাজের একটি লক্ষ্য ছিল রাজনৈতিক স্বাধীনতা লাভ। আমরা সেই পর্যন্ত পৌঁছেছি, কিন্তু গান্ধীজি যে স্বপ্ন দেখেছিলেন ও আমাদের সামনে রেখেছিলেন এবং বাবাও সর্বদা যে ছবি সামনে তুলে ধরেছেন, সে লক্ষ্যে পৌঁছতে আমাদের যথেষ্ট সময় লাগবে। এ খুব দীর্ঘ ও কঠিন পথ। প্রথম লক্ষ্যে পৌঁছতে নারী শক্তির যে প্রয়োজন ছিল, দ্বিতীয় পক্ষে পৌঁছতে তার চেয়ে অনেক বেশি শক্তির প্রয়োজন। সমস্যা বেড়েছে। বর্তমানে আমাদের চারিদিকে নানা সমস্যা দেখা দিয়াছে। আগে যা ছিল তা থেকে অনেক বেড়েছে। বারবার কিছু কারণ আছে। কিছু জিনিস চাপা ছিল, তা উপরে উঠেছে। যেমন জল শান্ত থাকলে তা পরিষ্কার থাকে, তাতে মাটি থাকে না। কিন্তু জল যদি নেড়ে দেওয়া হয়, তাহলে তা ঘোলাটে হয়ে যায়, নিচের মাটি উপরে উঠে আসে। বর্তমান অবস্থাও ঠিক তেমন। সমস্যাগুলি বেড়ে যাওয়ার একমাত্র কারণ যে এই তা নয়। এ একটি কারণ। আমাদের সমাজে এবং সারা বিশ্বেও অনেক পরিবর্তন আসছে। কিছু বিজ্ঞানের জন্য, কিছু যন্ত্রবিদ্যার জন্য যেসব সমস্যা চাপা ছিল তা বেরিয়ে পড়ছে। বাবা ঠিকই বলেছেন যে এই সব সমস্যার বিরুদ্ধে নারীরা যত সংগ্রাম করতে পারেন, তত অন্য কেউ পারেন না। সেই জন্য বর্তমান যুগে নারী শিক্ষার গুরুত্ব অনেক। অধ্যায় ভালো মন্দ প্রয়োগের উপর নির্ভরশীল। এ তো বলা যায় না যে বিজ্ঞান খারাপ অথবা কোনো নতুন বিচার খারাপ বা ভালো। প্রশ্ন হচ্ছে সেই বিচারের, তা সে বিজ্ঞানী হোক আর শিল্পবিদ্যাই হোক, প্রয়োগ মানুষ কিভাবে করল। প্রয়োগ খারাপ হলে তা খারাপ হয়ে যায়। সমাজেও আমরা এই দেখি। নতুন কোনো জিনিসের ব্যবহার যদি আমরা ঠিকভাবে না করি, দুঃখীকে সাহায্য না করি, তাহলে তা থেকে কষ্ট বেড়ে যায়। ঠিক ব্যবহার করলে তা আমাদের সহায়তা করে। এসব জিনিস নিজের থেকেই খারাপ বা ভালো হয় না। যেমন ধন সম্পদের কথা বাবা এইমাত্র বললেন।
50 বছর আগে আমাদের সামনে বিজ্ঞানের চিত্র এসেছে, আমরা পুরাপুরিভাবে বিশ্বাস করেছিলাম যে এক এত বড় হাতিয়ার আমরা পেয়েছি যার দ্বারা মনুষ্য সমাজের সমস্যাবলী বহুল অংশে দূর করা সম্ভব হবে। কিন্তু যে কার্যক্রমই গ্রহণ করা হয় আমাদের দেশে বা অন্য দেশে, তার পরিণাম এই হয় যে সমস্যা বেড়ে যায়, বিভেদ বেড়ে যায়। অধ্যায় জনতার মধ্যে পরিবেশের সৃষ্টি হোক। বাবা খারাপ সিনেমা বন্ধ করার কথা বলেছেন। বাবার সঙ্গে আমি একমত যে এখানকার সিনেমা অধিকাংশই ভালো নয় এবং এসবের প্রভাব ভালো হয় না। সাধারণত যে সিনেমা ভালো নয় তাই বেশি চলে। সরকারের পক্ষ থেকে ভালো সিনেমা তৈরির জন্য সহায়তাও করা হয়, কিন্তু মুশকিল হচ্ছে সেসব কেউ দেখতে চায় না। যদি চালিয়েও যাওয়া হয় এবং বিষয়ে আরও গবেষণা করা হয়, তবু বলা যায় না যে লোক তা দেখবে কি দেখবে না। খুবই অল্প সংখ্যক লোক ভালো সিনেমা দেখতে চায়। রাশিয়ার পক্ষে সহজ, চীনের পক্ষেও, কারণ সেসব দেশের সামাজিক কাঠামো এখন যে সরকারই সব ঠিক করে দেয় জনতা কি দেখবে, কি পড়বে, কি করবে। আমরা সেরকম কাঠামো গ্রহণ করিনি, কারণ আমরা মনে করি যে ওই রকম কাঠামোতে বিপদও আছে। যার হাতে শক্তি থাকে তিনি সেই শক্তিকে খারাপ পথেও নিয়ে যেতে পারেন, ভালো পথেও নিয়ে যেতে পারেন। কিন্তু আমাদের দেশের কাঠামো অন্যরূপ। নারী শক্তি দ্বারা এবং পুরুষ শক্তি দ্বারাও জনশক্তিকে জাগ্রত করে দেশে পরিবর্তন আনতে হবে। জনসাধারণ যদি কোনো জিনিস না চায় তাহলে সে জিনিস দেশে চলবে না। সুতরাং এর জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে। এমন অনেক নিয়ম রয়েছে যার কোনো প্রভাব নাই, কারণ সমাজে তা মেনে চলার মতো পরিবেশের সৃষ্টি হয়নি। নারী শক্তি সম্বন্ধে বাবা বলেছেন, কিন্তু আজও আমাদের দেশে বাল্য বিবাহ চলছে। ইংরেজদের আমলে আইনের বিরুদ্ধ ছিল, তবু বাল্য বিবাহ চলত। আজও গায়ে গায়ে তা চলছে। আমি দেখেছি এমনকি আমাদের বাড়িতে যারা কাজ করে তারাও বাল্য বিবাহ দেয়। আমি তাদের তিরস্কার করেছি, বাধা দিতে চেষ্টা করছি, কিন্তু সফল কাম হয়নি। তারা বলেছে, আপনার কথা বিলকুল ঠিক, কিন্তু আমরা গায়ে থাকি, সেখানে চলছে অন্য বিচারধারা। আমাদের পরিবারকে যদি গায়ে থাকতে হয় তবে সেখানে যা চলছে তা মেনেই থাকতে হবে। সুতরাং গায়ের একরকম, পরিবেশের পরিবর্তন যদি আমরা করতে পারি তবেই অনেক কাজ হতে পারে। অনেক আইন হয়েছে, কিন্তু আইন পাশ হলেই যে তা পালিত হতে থাকবে এমন নয়। আমাদের দেশ গণতান্ত্রিক দেশ। আমরা জোর করে কিছু ছাপিয়ে দিতে পারি না, কিছুর উপর দখল দিয়ে দিতে পারি না। এ সম্বন্ধে অনুসন্ধান করতে হবে এবং ঠিক পথ বেছে নিতে হবে। উত্তর প্রদেশে স্বাধীনতার আগে রাজা মহারাজাদের বা ইংরেজ সরকারকে মাইবাপ সরকার বলা হতো। জীবন মরণের অধিকার সরকারের হাতে ছিল। এখন আমাদের সরকারের হাতে সেই অধিকার নাই। গণতন্ত্রে অনেক বাধা এসে পড়ে। বাধা এসে বলে আমি একে খারাপ মনে করি না, কারণ এতে জনসাধারণের মধ্যে শক্তি বিকাশ হতে পারে যদি তারা তা চায়। কিন্তু উপর থেকে কোনো শক্তি দেওয়া যায় না। ভিতরে শক্তির সৃষ্টি হয় তো তা কাজে লাগে। বাইরে থেকে উৎসাহ দেওয়া যায়, উত্তেজনা দেওয়া যায়, কিন্তু ভিতরে যে শক্তি থাকবে তাই বাইরে কাজ করতে সাহায্য করবে, সহায়তা করবে। আমি মনে করি যে গণতন্ত্রে সেই শক্তি বাড়াবার সুযোগ পাওয়া যায়, তা কেউ গ্রহণ করুক বা না করুক। গণতন্ত্র কোনো ব্যক্তি বা ব্যক্তিত্বকে দাবিয়ে রাখে না, উল্টো তাকে বাড়াবার সুযোগ করে দেয়। অধ্যায় সমাজে ক্রান্তি আনতে হবে।
সমাজে ছোট বড় অনেক কাজ আমাদের করতে হবে, ক্রান্তি বা বিপ্লব আনতে হবে। বাবা যেসব কথা বলেছেন তা শুনতে সাধারণ বলে মনে হয়, কিন্তু তা খুবই বৈপ্লবিক কথা। মাটিতে অনেক দূর পর্যন্ত শিকড় গেড়ে রয়েছে, তা বিপ্লবের দ্বারাই তোলা সম্ভব। আমাদের পুরানো সভ্যতায় এমন অনেক কিছু আছে যা এ যুগেও খুব উপযোগী। আজই সকালে আমি শান্তিনিকেতনে ছিলাম, তাও একটি গ্রামীণ পরিবেশেই, কিন্তু সম্পূর্ণ আলাদা ধরনের। শহর থেকে দূরে ওই স্থানটি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর বেছে নিয়েছিলেন। সেখানে তিনি নতুন জীবন শিখিয়েছেন, নতুন শিক্ষা দিয়েছেন। কিন্তু আজ আমরা শহর থেকে যত দূরই যাই না কেন, যন্ত্রের, শিল্পবিদ্যার, বিজ্ঞানের প্রভাব পড়বেই। তা থেকে আমরা রক্ষা পেতে পারি না, তার মধ্যে থেকেই তার উপরে উঠতে পারি। তেমনি সমাজে যেসব খারাপ জিনিস ও সমস্যা রয়েছে সেসবের সঙ্গে লড়াই করে আমাদের উপরে উঠতে হবে। ওইটায় নারীরা পথ প্রদর্শক হন। আমি মনে করি যে নারীরা এসব কাজে যা করতে পারেন পুরুষরা তা পারেন না। অন্যেরা যতই করুন নারীদের মতো তার পরিণাম তত গভীর হবে না, স্থায়ী হবে না। নারীরা কাজ করলে সমাজ পথ দেখতে পাবে, শিশুদের সামনে নতুন আলোর আবির্ভাব হবে। এ কাজ পুরুষের দ্বারা সম্ভব নয়। পুরুষ চাকরি করছে, খারাপ লাগলে তা ছেড়ে দিতে পারে, কিন্তু নারীর কর্তব্য হল সমাজে পরিচ্ছন্নতা আনার। রাস্তা পুরানো বা নতুন যাই হোক না কেন, যা ভালো তা নিতে হবে, যা খারাপ তা ছাড়তে হবে। এরকম কাজ নয় যে ইচ্ছে হলো তো করলাম, নয়তো ছেড়ে দিলাম। আমরা নারীরা এরকম ছেড়ে দিতে পারি না। হুইথায় এ আন্দোলন বাড়তে থাকুক। আমি বলছিলাম যে শক্তি ভিতরেই থাকে, কিন্তু বাবার মতো মহাপুরুষ তার বাণী দ্বারা সেই শক্তিকে বাইরে আনায় সাহায্য করতে পারেন। আমরা সেই সুযোগ গ্রহণ করি বা না করি। কতখানি সাহায্য আমরা নেব তাও আমাদের সামর্থ্যের উপর নির্ভর করে। আমাদের সৌভাগ্য যে বাবার মতো পুরুষকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। এই আন্দোলন যদি বাড়ে সংখ্যায় এবং যোগ্যতায়, তাহলে অনেক কিছু আমরা সমাজে করতে পারব, সরকারও করতে পারবে। যেমন শিক্ষার কথা বাবা বলেছেন, আমরা তা নিয়ে চিন্তা করছি, চেষ্টা করছি, কিন্তু আমাদের নড়তে চড়তে সময় লাগে। যে কোনো বড় যন্ত্রের ছোট ছোট অংশ থাকে, তার কোনো একটি ছোট চাকা, ছোট স্ক্রু যদি ঢিলা হয়ে যায়, তাহলে যত বড় যন্ত্রই হোক না কেন সে অচল হয়ে পড়ে। আমাদের চেষ্টা তো চলছে যে এই সরকারি যন্ত্র চলুক। অধ্যায় টাকার বদলে খাদ্যশস্যে খাজনা। এখানে আসার আগে আমি রাষ্ট্রপতিজির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তাকে বললাম যে বাবা আমাকে খাদ্যশস্যের মাধ্যমে খাজনা নেওয়ার কথা বলেছেন। রাষ্ট্রপতিজি বললেন, বিচার তো খুব ভালো, কিন্তু কতদূর প্র্যাকটিক্যাল তা দেখতে হবে। তোমাদের গণতন্ত্র কি তা সফল করে তুলতে পারবে? কারণ এতে অনেক বেশি ক্ষমতা নিতে হবে এবং দায়িত্বও। চাষি ভাইদের কাছ থেকে খাদ্যশস্যে খাজনা নিতে হবে, কিন্তু বেতনের এক অংশও যদি খাদ্যশস্যে দিতে হয় তাহলে খুব বড় দায়িত্ব এসে যাবে। এক ভালো বিচার। কি করে একে সম্ভব করে তোলা যায় তা আমরা দেখছি, ও প্রথম ছোট আকারে কোথাও চালু করে দেখা যেতে পারে। আমার প্রধানমন্ত্রিত্বের গোড়ার দিকে সরকারি কর্মচারীদের এক খুব বড় হরতাল আরম্ভ হয়েছিল। আমার মন্ত্রণালয় থেকে বলা হলো যে অত টাকা তো নাই, তার পরিবর্তে কি খাদ্যশস্য বা ছেলে মেয়েদের শিক্ষার খরচ বারদ কিছু দেওয়া যেতে পারে, যাতে কর্মচারীদের আর্থিক বোঝা কিছু কমে। সেই সময় খাদ্যশস্য দেওয়ার কথা সবাই অস্বীকার করে দিয়েছিলেন।
যখন থেকে বাবা আবার ওই কথা বললেন, তখন থেকে আমরা এ সম্বন্ধে অনুসন্ধান করছি, আলোচনা করছি। দেখছি কতদূর পর্যন্ত আমরা তা করে উঠতে পারি। নারীরাও যদি এই বিচারধারা প্রচার করার কাজ হাতে নেন, তবে খুব ভালো হবে। প্রত্যেক কাজে নারীরা এভাবে সাহায্য করতে পারেন। বাবা তো এ নিয়ে ঘেরাও পর্যন্ত করতে বলেছেন। ঘেরাওয়ে যদি এত সহজে কাজ হতো, তাহলে সবাই ঘেরাও করত। কখনো কখনো ঘেরাওয়ে কিছু কাজ হয়েও যায়, কিন্তু তা খুবই সাময়িক, স্থায়ীভাবে কিছু হয় না। স্থায়ীভাবে তখনই কাজ হয় যখন কোনো পরিবর্তনের জন্য সমাজে ইচ্ছার সৃষ্টি হয়। সরকার যদি নাও চায়, তাহলেও তার উপর চাপ পড়বে এবং সমাজের ইচ্ছা অনুসারে তাকে পরিবর্তনের কাজ করতেই হবে। আমাদের কর্তব্য। বর্তমানে নারীদের কর্তব্য কি? এক তো নিজেদের শক্তি বাড়ানো, দ্বিতীয়ত নিজেদের দেশ কি করে এক হতে পারে তা দেখা। যে সমস্ত গুণ আমাদের দেশকে এত মহৎ করেছে, এত বড় করেছে, তা হচ্ছে অহিংসা, শান্তি, পরস্পরের বিচারধারার প্রতি সহনশীলতা। আমাদের দেশে নানা ধর্ম রয়েছে, নানা জাতি রয়েছে, নানা ভাষা রয়েছে, তো সকলকে নিয়ে সবাই যাতে মৈত্রীভাবে বসবাস করে, আমাদের নারীরা তা সম্ভব করে তুলতে পারে। নারীরা ছাড়া অন্য কেউ তা করতে পারে না। পুরুষও করতে পারে, কিন্তু নারীরা যদি এর দায়িত্ব না নেয়, তাহলে এ কাজ হবে না। বাবার কথা শুনে এবং আপনাদের অনেকেই যারা বহুদূর থেকে এসেছেন, তাদের সকলের সঙ্গে মিলিত হতে পেরে আমি খুবই আনন্দ পেয়েছি। আশা করি আপনারা এখান থেকে নতুন প্রেরণা নিয়ে নিজ নিজ রাজ্যে যাবেন, নারী সংগঠন গড়ে তুলবেন এবং সামগ্রিকভাবে নারী শক্তিকে জাগ্রত করবেন। সরকারের কোনো ভুল ত্রুটি হলে আপনারা অবশ্যই সে সম্বন্ধে বলবেন, জোরের সঙ্গে বলবেন, আন্দোলনও করবেন। কিন্তু সরকার যেসব কাজ সঠিকভাবে করবে, তাতেও আপনারা সহায়তা করতে চেষ্টা করবেন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের জন্যে আমার শুভেচ্ছা রইল। শ্রীমতী ইন্দিরা গান্ধী। সমাপ্ত।